প্রাইভেট জব তো। প্রথমে শুনতে পাচ্ছেন? আমার হ্যাঁ, কথা শুনতেছি। শোনা যাচ্ছে তো নাকি? শুনতেছি আপনার কথা, আচ্ছা, বলেন। তো আমি দুইবার অ্যাপ্লিকেশন করে রাখছিলাম। একটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত ছিল অ্যাপ্লিকেন্ট কপি আর কি, দুইবার। তো পেমেন্ট করার সময় মানে দিতে চাইলাম না, মনে করছি একটা জব ছাড়া রেডি করছিলাম, একটা হচ্ছে জব উল্লেখ করে করছিলাম আর কি। এখন পরে পেমেন্ট দেওয়ার সময় আমার একটা পেমেন্টের লাস্ট কপিটা ছিল 14 তারিখে, লাস্ট ছিল। পরে 14 তারিখে আমি পেমেন্ট করি নাই। আমি পরে বিকালে আবার আরেকটা করে নিছি, অ্যাপ্লিকেন্ট সাবমিট করে নিছিলাম। তো পেমেন্ট করার সময় আমি ভুলবশত ওই যেটা প্রথম ছিল আর কি, যেটা মানে যে করে তো চাকরি দেখাইতে চাই না আর কি, বা সময় চলে গেছে, কিন্তু ওইটাতে পেমেন্ট নিছে, ওটা পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। মানে এখন আমার প্রশ্ন যে জায়গায় খটকা লাগতেছে, তো টাইমের পরে যে পেমেন্ট কমপ্লিট হইলো, এটা আবার কোনো সমস্যা করবে কিনা? যদিও এখন আমার এই মানে চাকরি দেখানো না দেখানো নিয়ে তার কনফিউশন রেখে লাভ নাই, কিন্তু হচ্ছে ওইটা কি কোনো সমস্যা নাকি, যে টাইমের পরে একটা পেমেন্ট নিল কিভাবে আর কি? হ্যাঁ, এমনি ইউজার সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। বিষয়টা হচ্ছে কি, আপনারা অ্যাপ্লাই দুই তিনটা পাঁচটা যাই করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেই আইডি দিয়ে, ইউজার আইডি থেকে টাকা পেড করবেন, ওটাই আপনার গ্রহণ করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন সাবমিট করবেন অ্যাপ্লিকেশন কপি, তখন থেকে 72 ঘন্টা সময় থেকে আপনার টাকা পেইডের। যদি এর পরেও যদি হয়, আপনার এই 72 ঘন্টা ক্রস করার পরেও টাকা পেইড হয়, এবং আপনার যদি টাকা কেটে নেয়, তাহলে ওটা আপনার রিসিভ হয়ে গেছে, এটাই ধরতে হবে। অনেক সময় হয়তো টেকনিক্যাল সমস্যা বা সার্ভার জনিত কারণে হতে পারে। আমি এবার চেক করছি ভাইয়া, আমি এবার চেক করছি ওই যে ইয়াতে সার্ভারে দেখলাম পেইড অপশনে, এই, ওই যে পেইড ওকে উঠলে আবার অ্যাপ্লিকেন্ট কপিও নামাই রাখতে পারছি। হ্যাঁ, তার মানে তো ওকে পেইড হয়ে হয়ে গেছে। গেছে আপনার। হ্যাঁ, ওটা পেইড হয়ে গেছে, ওই যে ইউজার আইডি ব্যবহার করছেন ওটাই পেইড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস মানে আমার কনফিউশন লাগে, ওই কেন এটা হইছে, আমি মানে চাকরির যেহেতু প্রাইভেট জব এবং ব্যাংক, এখন আমার কাছে কনফিউশন লাগছে এই কারণে, আমি এক্সিম ব্যাংকে আছি, যেহেতু এই 5টা ব্যাংক এখন এখন আপনাদের আমি একটু বলি, অনেকে হয়তো টিন করতেছেন, এবং অনেকে আমার নক করছেন। কাউরে কাউরে হয়তো আমি রিপ্লাই দিছি, অনেকে দিতে পারি নাই। সেটা হচ্ছে কি, আপনার টিন যারা নিজেরা করবেন, হ্যাঁ, বা কাউরে দিয়ে করাইলো, আপনারা একটা বিষয় সতর্ক থাকবেন, যে আপনি বর্তমান যে ঠিকানাটা ওখানে ব্যবহার করবেন, এবং আপনার ইনকাম সোর্স যেই ডিস্ট্রিক্ট বা যেই উপজেলা ব্যবহার করবেন, আপনার সেই অনুযায়ী কিন্তু টিনের সার্কেল হবে। হ্যাঁ, সার্কেল এবং জোন হবে। এক্ষেত্রে আপনার যেটা বেটার মনে হয়, যে আমার হোম ডিস্ট্রিক্ট যেটা আমি এখানে রাখবো, বা বর্তমান যেখানে আছি আমি, এখানে আমি সার্কেল ট্যাগ জোন আমি রাখবো, তাহলে সেইভাবে কিন্তু আপনারা তথ্য দিবেন। তা না হলে কিন্তু আপনাদের ওই ট্যাগ, সাপোজ ধরেন আপনি ঢাকা সার্কেলে দিতে যাচ্ছেন, যে আমার ঢাকা সার্কেলে আমারই হবে তিনটা, বাট আপনার হোম ডিস্ট্রিক্ট আছে ধরেন আপনার চাঁদপুর। এখন আপনি ওখানে যদি চাঁদপুরের ঠিকানা দেন, আপনার কিন্তু চাঁদপুর সার্কেল জোনে চলে যাবে আপনার এই টিন। যদিও অনলাইন হয়েছে, আপনার রিটার্ন দেখলে সমস্যা হবে না, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দিতে পারেন, বাট কখনো কোনো সমস্যা হইলে আপনার কিন্তু ওই চাঁদপুর সার্কেলেই যেতে হবে। এটা কিন্তু সবাই মাথায় রাখেন। আর সার্কেল চেঞ্জ করা, সার্কেল জোন কিন্তু খুব ঝামেলাপূর্ণ, এবং টাকাও খরচ হয় প্রচুর, তারপর অনেক ঝামেলা হয়। এই জন্য আপনারা টেইন করার সময় অবশ্যই সচেতন হয়ে এবং জেনে শুনে বুঝে করবেন। খোলার ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে খোলা যাবে, শুধু যদি কোনো সার্কেলে যদি কোনো প্রয়োজন হয়, তখন সে যে যে সার্কেলের আন্ডারে সেখানে গিয়ে রিটার্ন সাবমিট করতে হবে, তাই তো? না, না, রিটার্ন আপনার এখন অনলাইন হয়েছে, আপনি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকেই করতে পারবেন। বাট সার্কেল জনিত কোনো সমস্যা হলে সশরীরে উপস্থিত হলে আপনার ওই সার্কেলেই যেতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে টিনের ক্ষেত্রে কোন সার্কেলে খুলবো এটা আগে ডিসিশন নিতে হবে, তাই না? হ্যাঁ, নিজ থেকে আগে যে আমি কোথায় আমার সুবিধা হবে, বা ভবিষ্যৎ যদি কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হই, তাহলে আমার সহজে যাতায়াতের সুবিধা হবে, এরকম কোনো হ্যাঁ, সার্কেলেই করেন। হোম ডিস্ট্রিক্ট অনুযায়ী করে রাখে, তাতে এটা কোনো ভালো হয়। ঝামেলা হয় না। এটাই ভালো হয়, হোম ডিস্ট্রিক্টে করলে এটাই ভালো হয়। ঠিক আছে। আর সার্কেলের যে ব্যাপারগুলো, এটা তো আর সবসময়ের জন্য, এটা হয়তো বছরে হয়তো একবার, বা যে কোনো কারণে যদি সমস্যা হয়, তখন সেটা
একবার কি দুইবার হতে হতে পারে, এমন তো না প্রতিনিয়ত প্রয়োজন, যেহেতু আমরা হ্যাঁ, রিটার্ন যে কোনো সময় সাবমিট করার সুযোগ পাচ্ছি। আর সার্কেলের ব্যাপারটা তো সবসময় সমস্যা থাকবে না, এটা তো মাঝে মাঝে হয়তো বা 2-3 বছর, তিন পাঁচ সেটা বছর আপনার পর ওটা হয়তো 10-20 একবার হবে। বছরের জীবনে, সারা জীবনে একবার নাও হতে পারে, আবার হতে পারে। জাস্ট আপনাদের জানানোর জন্য বিষয়টা এই, ওটা হতেও পারে যে হবে যে তাও না, বাট যখন যদি হইতে পারে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আর কি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা বাংলা এবং ইংরেজি যে এটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। তো বিগত আপনাদের আমি প্রশ্ন দিছিলাম, বিগত 1996 থেকে 2024 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, বিগত সালে প্রশ্ন আপনাদের আমি দিয়েছিলাম, আপনারা দেখছেন কিনা যায় না। তো এগুলো বিশ্লেষণ করলে দেখবেন বাংলা এবং ইংরেজি থেকে 10 মার্ক থাকে এই দুইটা মিলে। কখনো বাংলা 5, ইংরেজি 5, এরকম দেখবে একটা বিষয় দিতে পারে, মানে এটা ধরা বাঁধা নেই, ওদের ইচ্ছা অনুযায়ী এই মার্কটা দিয়ে থাকে, তবে 10 মার্কের মতো রাখে ইংরেজি বা বাংলা থেকে মিলে। তবে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে যেটা হয় সেটা হয় কি আপনার বেশিরভাগই বিগত সাল বলতে যেটা দেখা যায় যে ইংরেজি থেকে অনুবাদ দেয়, বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলা করেন বা বাংলা থেকে ইংরেজি। আবার দিতে পারে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশনটা হয়, এবং বাংলা ক্ষেত্রেও তাই, হয়তো ইংরেজিতে অ্যাপ্লিকেশন দেয় বা বাংলা অ্যাপ্লিকেশন দেয়। তো আমাদের স্বাভাবিকভাবে বাজারে যে বইগুলো আছে এরা আরো ভিন্ন কিছু, যেমন গতবার আপনার এক কথায় প্রকাশ ছিল, আবার রাইট ফ্রম ভার্বের থেকে ছিল ইংরেজিতে। হ্যাঁ, তো এই জন্য এখানে ধরা বাঁধা নাই আপনার, কমন যেটা হতে পারে অ্যাপ্লিকেশন থাকতেই পারে। হুম। আর বাকি ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এই দুইটাই কমন পাওয়া যায়, হয়তো বা আসবে। আর বাকি ওই যেমন এবার এক কথায় প্রকাশ দিছে, আবার ভার্ব দিছে, এরপর আবার হয়তো নতুন কিছু দিতে পারে। এখানে কিন্তু ধরা বাঁধা কোনো সিলেবাস নেই আপনাদের যে এটা থেকেই হবে বাংলা বা ইংরেজি। তবে বিগত প্রশ্নের আলোকে বলা যায় আপনার অ্যাপ্লিকেশনটা এবার আসার সম্ভাবনা বেশি, যে আপনার, এবং এই অ্যাপ্লিকেশন বা কোনো সাম্প্রতিক কোনো তথ্য, এর উপরে আপনি 100 ওয়ার্ডের একটা অনুচ্ছেদ লেখেন, এরকম দিতে পারে। তো আমরা যেটা প্রথম দেখাবো আপনাদের, এবং এই অ্যাপ্লিকেশন বলতে স্বাভাবিক অ্যাপ্লিকেশন, এটা ওই আপনার ট্যাক্স রিলেটেড যে, এটাই অ্যাপ্লিকেশন। স্বাভাবিকভাবে ধরেন যে অ্যাপ্লিকেশন কি আসলে এটা আপনার দেখার বিষয় না, জাস্ট আপনি জানবেন ফরম্যাটটা, যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা জানলে আর বাকি বিষয়গুলো আপনি অটোমেটিক পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে কার বরাবর করতে হবে এটা কিন্তু জানতে হবে। হুম। তা এটা হলো মূল বিষয়, যে ফুল বডিটা কি হবে, তার কি হবে, কার বরাবর আমি আবেদনটা করবো, আমার আলোচ্য বিষয় কি হবে, এবং কোন কোন তথ্যগুলো আমার লাগবে, বাকিগুলো আপনি আপনার মতো একটু লিখলেন হয়ে যাবে। ফরম্যাট যদি সঠিক থাকে দোষটা সেই কিন্তু মার্কটা হ্যাঁ, পাবেন। যে দুই টাকায় নিয়ে এত এক করবা, দোষটা সেই, এই দই আমি আর কখনো খাইনি। এখন এই যে দেখেন একটা আছে কি যে 2023-24 বর্ষের আয়কর রিটার্নের সার্টিফাইড কপি আয়কর প্রত্যয়নপত্র প্রদানের জন্য আবেদন। অনেকের রিটার্ন দেখেনি পরে সার্টিফাইড কপিটা প্রয়োজন হয়, এবং আয়কর প্রত্যয়নটা কমন এই জিনিসটা লাগে, যদিও এখন অনলাইন হতে এটা কর অফিসে যাওয়ার প্রয়োজন হয় না, বা এটা অনলাইনে সাবমিট করলে পাওয়া যায়। বাট আপনার পরীক্ষার ফর্মালিটি হিসেবে এটা আসতে পারে আপনার। তাহলে এটা হলে প্রথমে আমরা কি করবো, তারিখ দিতে পারি, যেদিন আমরা অ্যাপ্লিকেশন করবো সেই দিন তারিখ, এবং বরাবর সবসময় উপকার কমিশনার বরাবরই হবে, এটা হবে উপকার কমিশনার বরাবর আপনার সবসময় আপনার এই আবেদনটা করতে হবে। এবং তারপরে উপকার কমিশনের নিচেই কত সার্কেল, কর অঞ্চল কত, এই দুইটা লিখতে হবে। হ্যাঁ, এটা কোথায় পাবেন আপনি, তার যে টিন আছে ওই টিনেই দেওয়া থাকবে সার্কেল, এবং তার জোন যেটা আছে, কর অঞ্চল যেটা আছে ওখানে দেওয়া থাকবে। এরপরে আমরা কি করব, বিষয় লিখবো 2023-24 কর বর্ষে আয়কর রিটার্ন সার্টিফিকেট কপি আয়কর প্রত্যয়নপত্র প্রদানের জন্য আবেদন। স্বাভাবিক, কিন্তু আমরা যে একটা আবেদন লিখে আসছি আমরা এসএসসি লেভেলে, সেরকম কিন্তু আবেদনটা। এরপরে আপনার কি আমরা যেটা লিখবো, যে প্রথমেই মহোদয়, জনাব, স্যার, যে যেটা বলি সম্বোধন করেন তাতে কোনো সমস্যা না, বিনীত নিবেদন। এই যে আমি আমি বলতে যে ট্যাক্স পেয়ার থাকবে, তার নাম, তার টিআইএন নাম্বার থাকবে, এবং আপনার কর অধিক্ষেত্রে একজন করদাতা। হ্যাঁ, আপনার কর অধিক্ষেত্রের আমি একজন সম্মানিত করদাতা বা করদাতা যাই লেখেন, কিন্তু প্রথমেই কি তার নাম থাকতে হবে, যে ট্যাক্স পেয়ার যে করদাতা তার নাম থাকবে, এবং তার টিআইএন নাম্বার অবশ্যই দিতে হবে। তারপরে আমি 2021
আপনি যে বর্ষের প্রত্যয়নটা নিতে চান সেই বর্ষটা এখানে উল্লেখ করবেন। আপনি যে বর্ষরে কর নিতে চান মানে প্রত্যয়নটা নিতে চান বা সার্টিফাইড কপিটা নিতে চান সেই বছরটা এখানে উল্লেখ করবেন। এরপরে কর বর্ষে আয়কর রিটার্ন যথাযথ দাখিল করেছি। বর্তমানে সরকারি ব্যক্তিগত প্রয়োজন উক্ত কর বর্ষে আয়কর রিটার্নে একটি সার্টিফাইড কপি এবং একটি আয়কর প্রত্যয়ন পত্র প্রয়োজন। তো এখানে বর্তমানে আপনার কি কাজে প্রয়োজন, যে উদ্দেশ্যে আপনি নেবেন সেই উদ্দেশ্যটা এখানে লিখে দিবেন, যে আমার এই কারণে সার্টিফাইড কপিটা প্রয়োজন, আপনি সেই উদ্দেশ্যটা এখানে লিখে দেবেন যে আমার এই কারণে। এরপরে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে অনুগ্রহপূর্বক আমার 2021-22 কর বর্ষে আয়কর রিটার্ন সার্টিফিকেট কপি এবং আয়কর প্রত্যয়ন প্রদান করতে আমাকে বাধিত করবে। ধন্যবাদ। বিনীত নিবেদক এখানে হবে কি, যে করদাতা তার নাম হবে, আবার টিআইএন দিয়ে তার টিআইএন নাম্বারটা দিবেন, তার ঠিকানাটা দিবেন এবং মোবাইল নাম্বার থাকলে অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এবং এর সাথে সংযুক্ত, আমি কিন্তু একটু প্র্যাকটিসটাও আপনাদের বলতেছি, যে এর সাথে সংযুক্ত হিসেবে ওই যে আপনি টিআইএন এর একটা ফটোকপি, এবং এটা কিন্তু আপনি লেখার সময় এই যে লেখছেন শেষ, বাট আপনি প্র্যাকটিসে যদি যান, যদি কখনো এরকম প্রয়োজন হয়, সার্টিফাইড কপি, যদি আয়কর প্রত্যয়নটা এখন অনলাইন হতে প্রয়োজন হবে না, বাট সার্টিফাইড কপি নিতে হলে আপনার ওই ট্যাক্স সার্কেল জোনে যেতে হবে। সার্কেলে গেলে তখন ওই যে যে এই প্রত্যয়ন আপনি যে অ্যাপ্লিকেশন কপিটা লিখবেন, এটার সাথে আপনি টিআইএন এর একটা ফটোকপি এবং আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি সংযুক্ত করে দিয়ে দিবেন, তাহলে আপনাকে তারা দিবে। আপনাদের পরবর্তী বছরটা হচ্ছে আয় বর্ষ না? জি, জয় মজুমদার দাদা কিছু। স্যার এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে, জি স্যার। হ্যাঁ বলেন। স্যার এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা যখন বিশেষ করে যারা আইটিবি হবে বা কর আইনজীবী হিসেবে যারা সার্টিফাইড হবে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টদেরকে যখন সার্ভিস দিতে যাবে, তখন তাদের যদি কোনো সার্কেল বা যে কোনো কারণে যদি আবেদনের প্রয়োজন হয়, তখন আমাদের এই ধরনের এই অ্যাপ্লিকেশন গুলো স্যার প্রয়োজন হবে নাকি? হ্যাঁ, তখন তো প্রয়োজন হবে এবং পরীক্ষায় আপনার আসতে পারে, আসে, বিগত সালগুলোতে আপনার অ্যাপ্লিকেশন আসছে বাংলায় বা ইংরেজিতে। কথা কি বুঝতে পারছি? বিগত পরীক্ষা আসছে এবং এই পরীক্ষা আপনার আসতে পারে, এই জন্য প্রয়োজন। এবং জি ভবিষ্যতে স্যার। আপনি যখন প্র্যাকটিসে যাবেন, তখন বিভিন্ন সময় আপনার মক্কেল এসে বলবে আমার সার্টিফিকেট কপিটা একটু তুলে দেন, আমার আয়কর প্রত্যয়নটা একটু তুলে দেন, আমার আয়কর রিটার্নের সার্টিফিকেট, তখন একটা এরকম আবেদন করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আবেদন পরীক্ষায় আপনার যেই আসুক সমস্যা নেই, তো জাস্ট ওই বিষয়ে কয়েকটা বা আপনি বাক্য লিখে দিলে হচ্ছে, বাট আপনার আবেদনের ফরম্যাটটা সঠিক রাখতে হবে, ফরম্যাটটা সঠিক রাখতে হবে, তাহলে আপনার কিন্তু আপনি একটা মার্ক পাবেন ওখানে। এই জায়গা দেখেন, আপনি যে এই জায়গা আমি যেগুলো আনছি সেগুলো কমন, আপনি প্র্যাকটিসে গেলে কমন এই বিষয়গুলো পাবেন এবং এই বিষয়গুলো আসলে পরীক্ষাতে এই বিষয়গুলো আসবে, যেমন ওই সার্টিফাইড কপি এবং স্যার স্যার আবেদনের স্যার আবেদনের প্রসেস স্যার আবেদনের প্রসেস একরকম শিখলেই তো হয়ে যাবে, শুধুমাত্র হ্যাঁ যেখানে যে সাবজেক্টটা আসবে শুধু সেখানে হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিবে। হ্যাঁ, আমি সেটা বলতেছি, আপনার সব লেখা এবং এই ফরম্যাট একই, জাস্ট কি উদ্দেশ্যে আপনি আবেদনটা করতেছেন সেটা, যেমন আগেরটা ছিল সার্টিফিকেট কপি এবং আয়কর প্রত্যয়ন, আর এটা ছিল টিন সার্টিফিকেট স্থগিত নিশ্চয় করার জন্য আবেদন। ফরম্যাট কিন্তু বাকি দেখেন সব এক। তারিখ লিখবেন প্রথম বরাবর উপকর কমিশনার, বরাবরটা সবসময় উপকর কমিশনার বরাবর লিখতে হবে। কর সার্কেল লিখবেন এবং কর অঞ্চল লিখবেন। এরপরে বিষয় এটা, যেমন তিন সার্টিফিকেট স্থগিত নিষ্ক্রিয় করার আবেদন, এটা কমন পাবেন, এই জিনিস যে দুইটা দিলাম এই দুইটা আপনার কমন থাকবে। এরপর বিনীত নিবেদন যে করদাতার নাম, তার টিআইএন নাম্বার এবং কি কারণে, এখানে আর একটা আছে, আমি ব্যক্তিগত পেশাগত কারণে বর্তমান আমার আয়কর সংহত কার্যক্রম স্থগিত রাখতে ইচ্ছুক, যেমন কারণ উল্লেখ করবেন যে কি জন্য আপনি আপনার টিন যে স্থগিত করবেন, কি কারণে, যেমন ব্যবসা বন্ধ, আমি ব্যবসার জন্য টিন করছি, এখন আমার ব্যবসাটা নেই, আয় না থাকার কারণে, আমার আগে আয় ছিল আমি টিন করছি এখন আয়টা নেই, এই যে যে কারণটা আপনি এখানেই করবেন, এই ব্যবসাটা বন্ধ করবেন, সেই কারণটা এখানে উল্লেখ করবেন। জাস্ট এই উল্লেখ করে দিয়ে ওই যে যে বাকি ফরম্যাট সব সেম দিলে, দেওয়ার পরে আবার এখানে সে ধন্যবাদ দিয়ে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, মানে আপনার বলতে আপনার যে ট্যাক্স পেয়ার যার টিনটা নিষ্ক্রিয় করবে বা স্থগিত করবে তার নাম, টিএন নাম্বার, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এই যে হলো ফরম্যাট, এবং এই একই ফরম্যাটের সবগুলো আপনার, সবগুলো প্রতিটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটা মুখস্থ এবং ফরম্যাটটা মাথায় রাখেন, পরীক্ষা আসলে আপনি ওইভাবে অ্যাপ্লাই করবেন।
এটা। এবং এই যে যে জিনিসগুলো আপনার দেখাচ্ছে এবং প্র্যাকটিসে গেলেও দেখবেন যে এই জিনিসগুলোই আপনার মক্কেলে আসতেছে এবং এই যে এই সমস্যাগুলো আপনি সামনে পাচ্ছেন। এখন যেটা হচ্ছে এই অনলাইন চালু হতে গত বছর আহ 4ই এপ্রিল বোধহয় শুরু হয়েছে অনলাইন বাধ্যতামূলক। এরপর থেকে যেটা কমন হচ্ছে যে বায়োমেট্রিক জটিলতার কারণে অনলাইন রিটার্ন দাখিল সম্ভব না হয়, ম্যানুয়ালি রিটার্ন দাখিল জমা দেওয়ার জন্য অনুমতি প্রার্থী হবে। মানে আপনার যদি কোনো মক্কেল আসে যে ভাই আমি সিম নিবন্ধিত করতে পারতেছি না, আমার ফিঙ্গার মিলতেছে না, এরকম বিভিন্ন জটিলতার কারণে তার ফিঙ্গারটা মিলতেছে না, না মিলার কারণে সে সিম নিতে পারতেছে না। আর সিম যদি না হয় তাহলে আপনি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারতেছে না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? তখন কি করতে হবে? আপনার ম্যানুয়ালি রিটার্ন দাখিল করতে হবে, যেটা আমরা বলি হাতে হাতে ফর্মের মাধ্যমে। তখন এটা করতে হলে কি করার লাগে? আপনার একটা করা লাগে, আবেদন করতে হবে। আবেদন না করলে কিন্তু রিটার্ন নেবে না আপনার ওই সার্কেল। এই জন্য তখন করলে এরকম একটা আবেদন, এই যে যে ফরম্যাট, যে অনলাইন কি আপনার বিষয়টা হচ্ছে বায়োমেট্রিক জটিলতার কারণে অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হয়, ম্যানুয়ালি রিটার্ন দাখিল দেওয়ার অনুমতি প্রার্থনা। তারিখ দিলেন বরাবর ওই কমিশনার, সার্কেল কর অঞ্চল দিলেন, বিষয়টা ওটা দিলেন যে বায়োমেট্রিক কারণে অনলাইন এটা সম্ভব নয়, ম্যানুয়ালি জমা দেওয়া হচ্ছে না, জমা দেওয়ার অনুমতি প্রার্থনা। তা এটা দেওয়ার পরে ওই কথাটাই লিখলেন যে মহোদয় বিনীত নিবেদনে যে আপনার টিআইন নাম্বার, আপনার মানে করদাতার নাম, টিআইন নাম্বার, আপনার আমি একজন করদাতা, কত কর বর্ষে আপনি জমা করবেন সেটা লিখবেন এই জায়গায়, কত কর বর্ষ। কর বর্ষ আর আয় বর্ষটা কি আপনারা বুঝেন? ভাই কেউ বলতে পারবেন কর বর্ষ আয় বর্ষ কি? স্যার আমি পারবো স্যার। বলেন তুমি। আহ, কর বর্ষ হচ্ছে আমি যে বছর রিটার্ন দাখিল করতেছি, আর আয় বছর হচ্ছে তার পূর্ববর্তী বছর, যে বছর আমি ইনকাম করেছি। রাইট, কারণ আয় না করে তো আর আমি রিটার্ন দাখিল করতে পারতেছি না, তাই না? তাহলে এখন জি জি বর্তমানে জি। আপনার চলতেছে 25-26, তাহলে কর বর্ষ হচ্ছে 25-26, আয় বর্ষ হচ্ছে কি 24-25, 24-25। তাই না? 24 বছর। এবং এটা শুরু হবে আপনার 24-এর আপনার 1লা জুলাই থেকে 25-এর আপনার 30শে জুন পর্যন্ত, আবার 25-এর 1লা জুলাই থেকে 26-এর 30শে জুন পর্যন্ত। এটা তো আমরা সবাই জানি, তাই না? কর বৎসর, আয় বৎসর, অর্থ বছর এবং জি বলে। জি। 2 বছর পরে করবো স্যার। রাইট, আয় বৎসর পরেই কর বৎসর হয় এবং সবসময় আমরা অর্থ বছর শুরু হয় আমরা জানি 1লা জুলাই টু 30শে জুন, এটা মাথায় রেখেন। আর আপনার এটা, যদি অনেকে জব করেন, এই মুহূর্তে জব না ছাড়লেও দেখবেন আপনারা ট্যাক্সেশন বা ইসে যা আছে আপনাদের সনদ থাকলে আলাদা চাহিদা বাড়বে, এবং তখন আপনার কোম্পানি বা আপনি যে প্রতিষ্ঠানে আছে আস্তে আস্তে একসাথে কথা বললে দেখবেন আস্তে আস্তে যে রিটার্ন গুলো কিন্তু আপনি করতে পারবেন, যেহেতু অনলাইন হয়েছে। আপনি আপনার অফিসে বসে করতে পারতেছেন ফ্রি টাইমে, বা অফিসে আপনার এক্সট্রা দায়িত্ব হিসেবে এটা দিতেও পারে। এজন্য এটা আপনাদের রাখাটা খুবই জরুরি, এবং এটা ভালো ভালো একটা উদ্যোগ, এবং আপনাদের সবাই স্যার কিন্তু আরেকটা এত বিষয় হচ্ছে দ্রুত স্যার, মানে আপনাদের আমাদের একটা যারা সার্কুলার দিছে। স্যার একটা স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। আর আমাদের যারা স্যার যারা টিন নাই আর কি, সেক্ষেত্রে সনদ পেতে কোনো সমস্যা হবে কিনা? মানে সনদের পরে তো টিন করা যাবে তাই না? বা না, বাইরেতে কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ আমি বলি, এটা আবার একটু আপনাদের ক্লিয়ার করি। এটা আমি অনেকটাই আমি এটা জানাইছি। আইটিপির আবার ক্ষেত্রে কি বলি স্যার টিন থাকা যে আবশ্যক? আপনার ওখানে যেমন আপনি যখন অ্যাপ্লাই করতে চান তখন ওরা জানতে চায় যে আপনার টিন আছে কি নাই। আপনি ওখানে নো দিয়ে করে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। যার আছে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে তার টিন নাম্বারটা দিবেন, আর যার নাই সে নো দিবেন। হ্যাঁ দিলেন, স্যার দেওয়ার পরে আমার টিন ছিল না বলে আমি নোতে পেস করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমার কথাটা শুনে ক্লিয়ার উত্তর পেয়ে যাবেন। তো দেওয়ার পরে আপনার যারা রিটেনে টিকবেন, আপনার প্রয়োজন হবে ভাইবার আগে এটা আবার তথ্য নেবে তারা। আপনি যখন ভাইবার আগে তারা, আপনি যে যোগাযোগের নাম্বারটা দিবেন ওই নাম্বারে আপনার এসএমএস এর মাধ্যমে জানাবে যে আপনি একটা ফরম্যাট দিয়ে দিবে, এই ফরম্যাটে আপনি এসএমএস করে জানাই দেন, যেটা 2024-এ করছে। তখন আপনি জানাই দিবেন টিন নাম্বার, টিন খুলে, যাদের টিন নাই তারা টিন খুলে তখন জানাই দিবেন। রিটেনে পরে এটা আপনার প্রয়োজন হবে, বাট রিটেনের আগে আর আপনার প্রয়োজন হবে না, টিন না থাকলেও সমস্যা নেই। বাট ভাইবার আগে আপনার টিন খুলে রিটার্ন দাখিল করে এগুলো সাবমিট করতে হবে, ভাইবার সময় নিয়ে যাইতে হবে এই কাগজগুলো। এর আগে আপনার প্রয়োজন হবে না। এই জন্য চাইলে খুলতেও স্যার ভাইবার পারেন আর না স্যার খুললেও ভাইবার আগে সমস্যা নাই। আর স্যার স্যার বিশেষ স্যার ভাইবার আগে
টিন খুললে ডকুমেন্টস দেখাতে হবে নাকি হ্যাঁ, হ্যাঁ, ভাইবার আগে? হ্যাঁ, ভাইবার আগেই আপনার ই করবে, আপনার একটা ওরা এসএমএস, গতবার যেটা হয় এসএমএস করে জানাবে, নাহলে হয়তো এনবিআর নোটিশ করবে, বিসিএস ট্যাক্স একাডেমির মাধ্যমে যেতে হচ্ছে, ওরা নোটিশ করবে যে যাদের টিন নাই তারা টিন নাম্বারটা আমাদের এসএমএস এর মাধ্যমে জানান। তখন একটা এসএমএস ফরম্যাট আপনার দিয়ে দেবো, ওইভাবে তাদের এসএমএস করে রিপ্লাই দিয়ে জানাইতে হবে। এবং ভাইবার আগে আপনার টিন এবং রিটার্ন সার্টিফিকেট আপনার নিয়ে যেতে হবে। ও এবং টিন এটা, সার্টিফিকেটও দেওয়া হবে না? হ্যাঁ, হ্যাঁ, এবং এটা আরেকটা যে বিষয়, যেটা 24-এ করছে, আমি যে কথাগুলো বলতেছি আপনার 24-এর আলোকেই বলতেছি, হয়তো বিভিন্ন সময় এটা চেঞ্জ হতেও পারে তাদের নিয়ম কানুন, কিন্তু এটা 24-এ যেটা করছে সেটা লেটেস্ট, যেটা এটাই বলছে। আর একটা বিষয়, যে টিন থাকাটাও আপনাদের জন্য ভালো। সেটা কি, আপনারা যারা আসবেন এই পেশায় আসলে হবেটা কি, নিজের প্র্যাকটিসের জন্য একটা টিন থাকা জরুরি। আপনার যদি প্র্যাকটিস করতে যান, আপনি কোনো প্রোফাইলে না ঢুকে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না রিটার্ন ফাইলের। সেক্ষেত্রে অন্য কারো, আপনি তো টিন কেউ আপনাকে ব্যবহার করতে দেবে না। সেক্ষেত্রে আপনার থাকলে আপনি নিজে আপনার মতো ব্যবহার করতে পারলেন, প্র্যাকটিস করতে পারলেন। এই জন্য যারা আছে খুলতে পারেন, না হলে আপনি রিটেনে পরে খুলেন যদি কোনো নির্দেশনা তারা না স্যার দেয়। অনেকে তো টিন খুলতে চায় না, কারণ টিন সার্টিফিকেট, টিন খুললেই তো রিটার্ন দাখিল করতে হয়। হ্যাঁ, আর টিন। এখন তো যতটুকু জানি স্যার, জিরো রিটার্ন দেওয়ার কোনো সিস্টেম নাই। জিরো রিটার্ন দেওয়ার সিস্টেম আমরা আপনার কোথাও ছিল না, এবং জিরো রিটার্ন নামে কোনো শব্দ নাই আয়কর আইনে, বাট এটা আমরা জনশ্রুতি কথা। যেমন আছে জিরো ট্যাক্স রিটার্ন হয়, জিরো ট্যাক্স রিটার্ন যেটা আপনার আয় আছে, ব্যয় আছে, সম্পদ আছে, দায় আছে, দেনা আছে, সবকিছু আছে, বাট আপনার ট্যাক্স জিরো। ট্যাক্সেবল ইনকাম 3.5 লক্ষ টাকার নিচে পুরুষ, সেটা হচ্ছে জিরো ট্যাক্স রিটার্ন। আর জিরো রিটার্ন যেটা আছে আমাদের আয়কর আইন 212 ধারা, এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং এটা বারবার এনবিআর সতর্ক করতেছে। এবং আমি একটু আগে একটা আমাদের এনবিআর এর বর্তমান চেয়ারম্যান, ওনার একটা বক্তব্য শুনতেছিলাম, যে আমাদের 1 কোটি সম্ভবত 28 লক্ষ বললো ট্যাক্স টিনধারী আছে, বা 45 লক্ষ বোধহয় রিটার্ন সাবমিট করে প্রতি বছর। তো বাকিদের যারা আছে এদের নোটিশ করা শুরু করবে, এবং এটা যেহেতু অনলাইন এবং সফটওয়্যারের মাধ্যমে এখন, এবং দ্রুত এরা পদক্ষেপগুলো নিবে। এজন্য অনেকে খুলতে চায় না, বা ই করে ঝামেলায় পড়ার জন্য। স্যার, স্যার যাদের ট্যাক্সেবল ইনকাম নাই, তো সেক্ষেত্রে তারা রিটার্ন জিরো যদি না দেখায়, মানে আগে তো অনেকে রিটার্ন জমা দিত জিরোর মাধ্যমে, জিরো রিটার্ন, এখন কিভাবে দিবে? আমি আমার কথাটা বোধহয় লক্ষ্য করে শুনেন না, আবার শুনেন। যে আপনি যেহেতু ইনকাম করেন, তাই না, বাট আপনার 3.5 লক্ষ জি, টাকার নিচে ইনকাম, তাহলে আপনার আয় জি, আছে, একটা ব্যয় আছে, আপনার কিছু সম্পদ আছে, আপনার দায়ও থাকতে জি। পারে, মানে দেনাও থাকতে পারে, তা আয়, ব্যয়, সম্পদ, দায়, দেনা সবই থাকবে, বাট আপনার ইনকাম 3.5 লক্ষ টাকার নিচে আপনার ট্যাক্স হচ্ছে জিরো। এটা হচ্ছে জিরো ট্যাক্স রিটার্ন। আপনি প্রতি বছর এটা এইভাবে সাবমিট করবেন। আচ্ছা। আর ওই যে জিরো রিটার্ন ও বলেন, জিরো এটা ট্যাক্স রিটার্ন। আইনে কোনো এরকম শব্দ নাই জিরো রিটার্ন। জিরো রিটার্ন বলতে আমরা যেটা বুঝি, এবং কম্পিউটার দোকানদাররা যেটা করে, যে আপনার আয়, ব্যয়, দায়, সম্পদ সবই জিরো করে দেয় ওরা। ওরা জিরো রিটার্ন বলতে এটা বোঝে, এটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ আয়কর আইন 212 ধারা অনুযায়ী। বিষয় কি বুঝাতে পারছি? যেহেতু আচ্ছা, আপনারা আচ্ছা, আচ্ছা। ভবিষ্যৎ কর আইনজীবী হবেন, আপনারা এই বিষয়গুলো আপনাদের মানে জিরো, আমরা এখন পাবলিক বলে সেইভাবে বলতে হয় জিরো রিটার্ন। জিরো রিটার্ন নামে কোনো শব্দ না, আছে জিরো ট্যাক্স রিটার্ন। এবং সেটা কি, আয় থাকবে, ব্যয় থাকবে, সম্পদ থাকবে, দায় দেনা আপনার সবই থাকবে, বাট আপনার কোনো ট্যাক্স হবে না। এটা হচ্ছে জিরো ট্যাক্স রিটার্ন। এটা হচ্ছে আপনার আইন শুদ্ধ। যেহেতু আমার ট্যাক্সেবল ইনকাম নাই, তাহলে ট্যাক্স হবে না, কিন্তু হ্যাঁ, ট্যাক্স হবে না, বাট জিরো আপনার ট্যাক্স ইনকাম, রিটার্ন। হ্যাঁ, আপনার ইনকাম আছে, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আপনার বুঝতে ইনকাম পারছি। আছে, আপনি ইনকাম আছে, আপনি ইনকাম করে একটা আপনার সাংসারিক পারিবারিক একটা খরচ আছে, তাই না? এই এই তথ্যগুলোই আপনি দিবেন, আপনার কিছু সম্পদ আছে দিবেন, এই জাস্ট এটাই। এরপরে দেখেন আমরা আরেকটাই দেখি, সেটা হচ্ছে যে এই যে যে আমি যে এটা দেখালাম, যে প্রতিটা আপনার অ্যাপ্লিকেশন বাংলা যেটা আছে, এই যে যেগুলো এখন কমন, এবং সব সময় সাধারণত অ্যাপ্লিকেশন বা এটা দিলে ইয়ে সমসাময়িক বিষয়গুলো থেকে এরা দেয়, যেমন আঙুলের ছাপ না মেলায় কারণে মোবাইল নম্বর নিবন্ধন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আবেদন। মানে আঙ্গুলের ছাপ, এই যে বললাম যে অনেকেরই ফিঙ্গারে মিলে না, বয়সের কারণে অনেকে মিলে না, সার্ভার সমস্যা জনিত কারণে অনেকে মিলে না, এরকম বিভিন্ন কারণে না মিলার কারণে আবেদন করে এইভাবে আপনার ম্যানুয়ালি রিটার্ন দাখিল করা যায়। এটাও তার এরকমই একটা তো আপনাদের কিন্তু আমি যেটা বলছি, আবেদনের ফরম্যাটটা লক্ষ্য রাখবেন, যে আমাদের ফরম্যাটটা কি হবে। ফরম্যাটটা ঠিক রেখে বাকি কথাগুলো 2-3টা বাক্য লিখে দিলেই কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে।
এরপর দেখেন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য আবেদন। আশা করি যদি আপনার কোনো আবেদন আসে বাংলায় এরকম এবং এর মধ্যেই আসবে, বা ইংলিশেও যদি আসে এর মধ্যেই আসবে, শুধু এখানে বাংলার সময় বাংলায় লিখবেন, ইংলিশের সময় ইংলিশ ফরম্যাট ব্যবহার করবেন, এছাড়া আর কিছুই না। এবং আপনার ভয়ের কিছু নেই। হ্যাঁ, এটা বাংলা দেখেন একটা ইংলিশের বিষয়টা, সেটা কি যে অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ টাইম ফর সাবমিশন অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, মানে আপনার সময় বৃদ্ধির জন্য আবেদন ইনকাম ট্যাক্স রিটার্ন, মানে আপনার যে নির্দিষ্ট সময় দিছিল এনবিআর যে এর ভিতরে আপনার রিটার্ন দাখিল করতে হবে, আপনি করতে পারেন না, এজন্য একটা আবেদন করবেন। এটা অনলাইনে ছিল না, এটা অনলাইনেও চালু করছে যে সময় বৃদ্ধি করা যায়। তো এটা করলেও সেম একই জিনিস প্রসিজার, শুধু ইংলিশ থেকে বাংলা থেকে আমাদের ইংলিশ হচ্ছে। ডেটটা দিলেন আপনি, টু দিলেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, সার্কেল দিবেন, জোন দিবেন, দেওয়ার পরে সাবজেক্ট কি ছিল যে অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ টাইম অফ সাবমিশন অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, আমি ইনকাম ট্যাক্স রিটার্ন বৃদ্ধি করার সময় বৃদ্ধি করার জন্য আবেদন করবে। এরপরে স্যার ম্যাডাম যেটাই আপনি বললেন এতে সমস্যা নেই, দেওয়ার পরে প্রথমে আপনি ওই যে যে আমরা স্বাভাবিক যে ভাষাগুলো ব্যবহার করি, টিনের করদাতার নাম, করদাতার টিন নাম্বার, বাকিটা আপনার যা লেখার লিখলেন, লেখার পরে এবং কারণটা এখানে এই এই দ্বিতীয় বডিতে যখন আসলেন এখানে এসে কারণটা উল্লেখ করবেন যে কি কারণে আমি নির্দিষ্ট সময়ে আমি রিটার্ন দাখিল করতে পারিনি, সেই কারণটা এখানে লিখে দিবেন। লেখার পরে বাকি জাস্ট এইটুকুই, কিন্তু আপনার জাস্ট টেকনিক এইটুকু। এটা কিন্তু আপনি যদি নাও পড়েন, যে ফরম্যাটটা জানলেই কিন্তু আপনি লিখতে পারবেন, এতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে 5 মার্ক, 8 মার্ক, 10 মার্ক যাই দেখে একটা মার্ক ওঠানোর কিন্তু জায়গা এটা। আপনাদের এই যে যে আছে অ্যাপ্লিকেশন গুলো সেম এই যেভাবে লিখবেন, যে ফরম্যাট গুলো আছে আপনার অ্যাপ্লিকেশন, এবং প্রতিটা যদি আপনারা কারো বই কিনে থাকেন বাজারে, যে আমাদের বইগুলো আছে দেখবেন ওদেরও এরকম ফরম্যাটটা আপনার দেওয়া আছে। এবং এগুলো কিন্তু আপনার দেখবেন বেশি করে কেন দেখবেন, কারণ এই জায়গায় আপনার সময় কম দিবেন এবং এখানে কিন্তু মার্ক ওঠানোর একটা জায়গা। হুম। এবং আপনি একটা দুইটা ফরম্যাট আপনি ফলো করলে আপনি এই কোয়ালিটি যা আসবে আপনি সকল ফরম্যাট কিন্তু আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ইংরেজি যেটা আছে, ইংরেজি কিন্তু আমরা যত দুর্বল কিন্তু কঠিন না, ওই বাংলার ভাষাটাই জাস্ট ইংলিশে, এটা বেশি কঠিন না। এটা আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আবেদন করলাম। এরপরে দেখেন কিছু ইয়ে আছে, যদি আমরা যেমন এবার আসছিল আপনার কি এক কথায় প্রকাশ আসছিল, তাই না? তা আমাদের দেখা যাচ্ছে অনেকে এখন পড়াশোনার সাথে আমরা কেউ জড়িত না, পড়াশোনার বাইরে, যার কারণে আমাদের কি হয় যে আমরা ওইগুলো প্র্যাকটিস না থাকার কারণে আমরা এটা ভুলে গেছি অনেকেই। এই জন্য আপনারা একটু কি করবেন, যেহেতু গতবার আসছে এবার আসার সম্ভাবনা কম, তারপর আসতে পারে আপনারা কিছু দেখলেন, এইগুলো বললেন। আহ, এক কথায় প্রকাশ, এবং এক কথায় প্রকাশ পড়তে আপনার কিন্তু আহামরি বেশি সময় লাগবে না, অনেক সময় নিয়ে পড়তে পারবেন। অনেক সময় একদিন বা 2 দিন একটু পড়লেই দেখা যাচ্ছে আপনার ওইগুলো মনে থাকবে। এবং কমন যে বিষয়গুলো আমাদের, এগুলো আপনার ওই যে যে বইটা কিনছেন ওখানে আছে, বা যে কোনো আপনার চাকরির বই যদি কারো কাছে থাকে সেখানে পাবেন, বা কারো যদি থাকে আপনার 9-এর দ্বিতীয় পত্র বই সেখানেও আছে কিন্তু এক কথায় প্রকাশ, আপনি সেখান তো দেখতে পারেন। এখানে আপনার কিন্তু মার্ক ওঠানোর জায়গা, এখানে একটু দেখলে এবং আপনার কষ্ট কম, মার্ক কিন্তু বেশি উঠবে। আপনার মার্ক কিন্তু কম উঠবে যে আপনার আয়কর আইন, অর্থ আইন, দান করেন, এখানে কিন্তু আপনার মার্ক কম উঠবে। আপনি যতই করেন ওখানে ওই ধারা উল্লেখ করে লেখাটা কিন্তু কষ্ট হবে। এই জন্য আপনাদের সর্বোচ্চ টার্গেট থাকবে আপনি বাংলা ইংরেজিতে মার্ক উঠাবেন, অঙ্কে মার্ক উঠাবেন, শর্ট প্রশ্ন যেগুলো আছে এখানে আপনি মার্ক উঠাবেন। গুলো কিন্তু আপনি মার্ক তুলে রাখতে হবে এখানে, তাহলে আপনার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে আমরা যে অঙ্কগুলো আসে হিসাব বিজ্ঞান থেকে হোক বা আয়কর থেকে হোক, এগুলোতে কোনো কারণে বিশেষ করে চূড়ান্ত হিসাব যদি আমরা না মিলাইতে পারি, একেবারে অলমোস্ট করলাম না মিলাতে পারলাম, ওইখান থেকে কি আমাদের কোনো মার্কস দিবে? আপনার যদি দেখা যাচ্ছে আপনার ভুলের পরিমাণটা, যদি ভুলের পরিমাণটা অল্প হয়, যে না আপনার হয়তো 5,000 টাকা 50,000 হয়ে গেছে, 50,000 টাকা 5,000 হয়ে গেছে, বা কিছু একটা অংশ, চূড়ান্ত হিসাবে তো আমাদের কয়েকটা অংশ থাকে, তাই না? তো এখানে যদি একটা অংশ আপনার সম্পূর্ণ হয় তাহলে একটা অংশের জন্য আপনি মার্ক পাবেন।
ওই দুইটা অংশ আপনি দুইটা অংশের জন্য মার্ক পাবেন। র্যামিল আপনি যদি আসে র্যামিল আপনি করেন, আপনার সকলগুলো এন্ট্রি হয়েছে, বাট একটা এন্ট্রির জন্য আপনার এলোমেলো হয়েছে, আপনি তো ওখানে আপনি মার্ক পাবেন, ওখানে আপনার মার্কটার জন্য বিবেচনা করবে। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যন্ত্রতে এই পরীক্ষায় আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আপনি 40 পাইলে আপনি পাস, এজন্য আপনাদের টার্গেট থাকবে কমন হোক আর না হোক, আপনি একেবারে 80 মার্কের 80 মার্ক আপনি অ্যান্সার করে আসবেন। আপনি যদি 80 মার্কের অ্যান্সার করতে পারেন, যা লেখেন আশা করি আপনি পাস, এইটা পাবেন। এটা মাথায় রাখবেন যে এখানে কিন্তু আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, যে 40 পাবে সেই পাস। আর এখানে আপনার টাকাও দিবে না, মাসে বেতনও দিবে না, কিছুই দিবে না। এই জন্য এখানে আপনারে তারা চাইবে পাস করানোর জন্য, আপনাকে ফেল করাবে না তারা। এটা মাথায় রাখেন, তবে আপনাকে একটু লিখতে হবে। হুম। আপনারা বাংলা আরেকটা যেটা দেখতে পারেন, সন্ধি বিচ্ছেদ গুলো দেখতে পারেন। এবার হয়তো সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু গতবার এক কথায় প্রকাশ হয়েছে, এবার বাংলায় যদি দেয় তাহলে হয়তো সন্ধি বিচ্ছেদ গুলো আপনাদের আসতে পারে। সন্ধি বিচ্ছেদটা একটু আপনারা দেখেন, এটা একটু গুরুত্ব দেন সন্ধি বিচ্ছেদে। এবং এটার জন্য আপনি একটু বাংলা দ্বিতীয় পত্র বা যে কোনো একটা চাকরির বাংলা বই দেখতে পারেন আপনি, বা বিভিন্ন চাকরি যে বিভিন্ন আপনার একই সাথে সব সাবজেক্ট মিলে বিভিন্ন যে বইগুলো আছে যেখানে বাংলা সাবজেক্টটা আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এবং এইগুলোতে কিন্তু আপনার সময় কম লাগবে, মার্ক উঠবে বেশি এখানে। আপনার কিন্তু আয়কর আইন যখন যাবেন, ওখানে ধারাসহ আসলে লেখাটা কিন্তু কষ্ট হয়ে যায়, এবং ওই জায়গার ভাষাটা অনেক সময় বোঝাটা কষ্ট হয়। এই জন্য আপনি মার্ক টার্গেটই থাকবে যে আমরা মার্কটা তুলে নেবো ইসে বাংলা। অঙ্কতে যদি আপনি তুলে নিতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল। অঙ্কে যদি ওখানে 15 মার্ক, আমার ধারণা হয়তো সর্বোচ্চ এবার 15 মার্ক দিবে, যেহেতু 80, গতবার 20-25 ছিল মেবি। হ্যাঁ, এই জন্য আপনার এখানে ই থাকবে যে টার্গেট থাকবে যে আমি বাংলা ইংরেজি যা থাকবে আর ওখানে আমি মার্কগুলো তুলে নেব। আর একটা থাকবে যে আপনাদের যে টিকা আছে, ছোট ছোট টিকা আছে এবং শর্ট কোশ্চেন গুলো অবশ্যই এগুলো পড়বেন। বিভিন্ন আয়কর আইন আছে, দান ই আছে, এই জায়গা যা আছে এইগুলো পড়বেন, ওখানে কিন্তু আপনার মার্ক তোলার জায়গায় এইসব জায়গায় আপনার মার্ক। আর সাম্প্রতিক যে বিষয়গুলো আছে অবশ্যই এগুলো দেখবেন। সাম্প্রতিক যেমন কৃষি কার্ড সেদিন উদ্বোধন করছে, এটা আপনারা পড়তে পারেন, এখান থেকে আপনাদের কিন্তু আশা করা যায় হবে। তারপরে আপনার আর একটা কি উদ্বোধন করলো, ফ্যামিলি কার্ড। কৃষি কার্ড ফ্যামিলি কার্ড দেখেন, হয়তো বা আপনার বঙ্গানুবাদও আসতে পারে, বা অনুচ্ছেদও লিখতে বলতে পারে যে এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখেন, বা একটা লেখেন, অনুচ্ছেদ লেখেন, 10টি বাক্য লেখেন, কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড। হ্যাঁ, এই জিনিসগুলো সাধারণত সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে এখান থেকেই আসে সাধারণত। তো আপনারা এটা দেখতে পারেন এইগুলো। তো আমাদের আবার তো আপনাদের তরমুজ প্রণালী দামিয়া পড়া যাবে? তরমুজ প্রণালী হরমুজ প্রণালী আমার মনে হয় এটা তো আন্তর্জাতিক, তো আপনি দেখতে পারেন বা এই সম্পর্কে ধারণা রাখতে পারেন। এই যুদ্ধ সম্পর্কে, তবে সম্ভাবনা কম ওগুলো, কারণ আমাদের দেশীয় ইয়ে আসবে, আন্তর্জাতিক থেকে সম্ভাবনা কম। তারপর বলা যায় না, ওরা যেটা দিতেই পারে ওরা। হ্যাঁ। তো আপনার এখন এটা লিঙ্কটা কেটে যাবে, কেটে গেলে আপনারা এই সেম লিঙ্কে আবার একটু জয়েন করেন।